নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলেই কুশলে আছেন। আজ আমি আপনাদের শোনাচ্ছি অদৃশ বর্ধনের কলমে একটি গোয়েন্দা গল্প, ড্রাগন হাড়। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। ইন্দ্রনাথ রুদ্র দু চোখে এখন যেন দুটো হীরের কণা ঝিলিক তুলছে। টেবিল ল্যাম্পের আলোর নিচে রেখে সে একদৃষ্টে চেয়ে আছে যে জিনিসটার দিকে, সেটা একটা পুরনো হাড়। ওর সামনে চেয়ার টেনে বসে আছে একজন চিনেম্যান। যথেষ্ট বয়স হয়েছে, মুখের চামড়া ভাঁজ খেয়েছে, ঝুলেও পড়েছে। নাকের নিচে রোয়ার মতো হলদেটে গোঁফ ঠোঁটের দুকোণ দিয়ে ঝুলছে। লোকটির দাড়ি বেশ লম্বা, দাড়ির ওপর আঙুল বুলিয়ে যাচ্ছে বারবার। পরিষ্কার দেখছি, থিরথির করে কাঁপছে রোগা সরু আঙুলগুলো। তিনটে আঙুলে ঝিকমিক করছে 3 ধরনের পাথর বসানো আংটি। গলায় দুলছে লাল আর নীল পুঁতির মালা। গায়ের পোশাকটা হলুদ রঙের, তাতে লাল ড্রাগন আঁকা, ছুঁচ আর সুতোর কারুকাজ। মাথায় একদম চুল নেই, কিন্তু চুল আছে বটে ভুরুতে, জট পাকিয়ে রয়েছে। বয়স হয়েছে তাই চোখের তেজ কমে এসেছে, কিন্তু টেবিল ল্যাম্পের আলো তার চোখে পড়ায় ছ্যাঁচড়া পড়া চোখের মনির তলায় দেখতে পাচ্ছি অদ্ভুত এক দ্যুতি, ঠিক যেন ছাইচাপা আগুন। এর নাম চিংলি। থাকেন এখানকার চিনেপাড়ায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। বিপদে পড়ে ট্যাক্সি নিয়ে চলে এসেছে বেলেঘাটায়, সুভাষ সরোবরের পাশে ইন্দ্রনাথের বাড়িতে। আমি তখন ছিলাম সেখানে, তাই দেখতে পেলাম রহস্যময় সেই হাড়, আর শুনলাম আশ্চর্য সেই কাহিনী। হাড়টা চ্যাঁটালো, প্রায় চৌকোনা, 1.5 ইঞ্চি পুরু, মাঝখানে চির খেয়েছে। ফাটা রেখার গা ঘেঁষে খোদাই করা অজস্র আঁকিবুকি। ড্রয়ার টেনে ম্যাগনিফাইং গ্লাস বের করলো ইন্দ্রনাথ। হাড়ের হিজিবিজি লেখা আর ছবিগুলো অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর ঘুরে বসলো বুড়ো চিনার দিকে। চিংলি তখন ঘাড় ঝুঁকিয়ে পিঠ কুজিয়ে অদ্ভুত চিকমিকে চোখে চেয়ে রয়েছে ইন্দ্রনাথের দিকে। টেবিল ল্যাম্পের আলো পড়েছে চিনে বুড়োর চকচকে টাক থেকে জট পাকানো ভুরু পর্যন্ত। তাতে লোকটাকে আরো যেন অদ্ভুত আর রহস্যময় দেখাচ্ছে। একে তো বেটে থসথসে চেহারা, ওইভাবে কলকুজো অবস্থায় বসে থাকায় আরো ঘাড়ে গর্দানে ঠাসা মনে হচ্ছে। ইন্দ্রনাথ ওর হিরে ঝিকঝিকে চোখে চিংলির অদ্ভুত আলোয় ভরা চোখের দিকে একদৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ। ঘর এখন নিস্তব্ধ। এত রাত্রে সুভাষ সরোবরের পাড়ে কেউ বেড়াচ্ছে না, গোটা তল্লাটাই নিথর। খুব আস্তে, খুব স্পষ্ট গলায় ইন্দ্রনাথ বলল, এরই নাম ড্রাগন হাড়? হ্যাঁ। পরিষ্কার বাংলায় কথা বলল চীনা বৃদ্ধ। গোটা জীবনটাই নাকি কেটেছে কলকাতায়, প্রথম পরিচয় তা জানিয়েছেন। কিন্তু থেমে থেমে বলল ইন্দ্রনাথ, এ তো দেখছি কচ্ছপের খোলা। হাসলেন চিংলি। চীনাদের চামড়া হলুদ হয়, দাঁত হলুদ হয়, এই রকম কত কথাই না শুনেছি, গল্পেই পড়েছি। কিন্তু এই বৃদ্ধের যে দাঁত দেখলাম, তার বাহার দেখিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন দিলে বাজার মাত হয়ে যাবে। হাতির দাঁতের মতো সাদা, মজবুত। বাবু, আমার বয়স কত জানেন? 72। দেখে কি মনে হয় 52? বয়সটা কমিয়ে রেখেছি কিভাবে জানেন? চাইনিজ বক্সিং করি, আর এই হাড়ের ওষুধ খেয়ে। চাইনিজ বক্সিং? হ্যাঁ, খুব আস্তে দৌড়াই রোজ ভোরে, শূন্যে ঘুষি লাঠি ছুরি দুপুরে, আর রাতে খাই ড্রাগন হাড়ের পাচন। সাহেবী ওষুধ একদমই খাই না। বেশ করেন, কিন্তু কচ্ছপের হাড়কে ড্রাগনের হাড় বলছেন কেন? ড্রাগনের হাড় তো বলছি না,
ড্রাগন তো পুরাণের গাল গল্প। ড্রাগন কি আদৌ ছিল? ছিল না, কিন্তু এই হাড়ের নাম দাঁড়িয়ে গেছে ড্রাগন হাড়। কারণ এই হাড় গুড়িয়ে আর এর সঙ্গে গাছগাছড়ার রস মিশিয়ে এমন পাচন তৈরি হয় যা মানুষকে বুড়ো হতে দেয় না। তাই তো দেখছি। ড্রাগন হাড় নামিয়ে রেখে নসির গুঁড়ো তুলতে তুলতে ইন্দ্রনাথ বলল, কিন্তু রাত এখন 10টা। এত রাতে হাড়ের পাচন না খেয়ে আমার কাছে কেন এলেন? কারণ কলকুজো বুড়ো আরো ঝুঁকে পড়লেন। চোখ আরো প্রদীপ্ত হলো, গলা আরো খাদে নেমে এলো। কারণ এ হাড় তো আগের হাড়গুলোর মতো নয়। কেন নয়? এ হাড় গুড়িয়ে খেলে সর্বনাশ হয়ে যাবে। গুপ্তধনের সন্ধান আর কেউ পাবে না। আওয়াজ করে নস্যি নিল ইন্দ্রনাথ। দেওয়ালের টিকটিকিটাও বোধহয় চমকে উঠে চেঁচিয়ে উঠল। হাড়ের গায়ে গুপ্তধনের নকশা আছে নাকি? ইন্দ্র প্রশ্ন করল। আছে। তা আপনি জানলেন কি করে? কারণ আমি প্যালিওগ্রাফার। প্রাচীন ভাষার মানে বের করা আমার নেশা। চীনে ডাক্তারের ফর্মুলা অনুযায়ী এই হাড় আমি কিনি চীনে পাড়ারই এক কিউরিও দোকান থেকে। এক একটা হাড়ে অনেক দিন চলে। কিনে এনে আমি পিক্টোগ্রামের মানেটা বুঝিনি। পিক্টোগ্রাম মানে বোঝেন তো? বুঝি একটু, ছবি দিয়ে বর্ণমালা। ড্রাগন হাড়ের গায়ে খোদাই করা থাকে আদিম পিক্টোগ্রাম। নখের ফালি মানে চাঁদ, বৃত্ত মানে সূর্য। এই দেখুন, এই যে চিহ্নটার মানে, এই চিহ্নটার মানে হলো নারী। এটার মানে মুখের কথা, এটার মানে হলো শিশু। চিংলি যে চিহ্নগুলো ড্রাগন হাড়ে দেখিয়ে গেলেন সরু আঙুলের ডগা দিয়ে, সেগুলো এই রকম। ইন্দ্রনাথ বলল, বুঝলাম। গোটা হাড়টা তো ফেটে ফুটে রয়েছে। গায়ে গায়ে আঁকা কিম্ভূত ছবি। এর মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছেন? হ্যাঁ, সেই থেকেই ফেউ লেগেছে পেছনে। ফেউ? হ্যাঁ বাবু, আমি বুড়ো হতে পারি কিন্তু ভীতু নই। আমি নিজে যদি পলিওগ্রাফার না হতাম, তাহলে যে সাহেব হাড়টা কিনতে এসেছিলেন মোটা দাম দিয়ে, তাকেই বেচে দিতাম। ইন্দ্রনাথের চোখের পাতা দুটো স্থির হয়ে গেল। সাহেব কিনতে এসেছিল? হ্যাঁ বাবু, আমি তো কিনেছিলাম গত পরশু। কিন্তু শুনলাম গতকাল কিউরিওর দোকান থেকে যত হাড় ছিল সমস্ত কিনে নিয়ে যায় ওই সাহেব। আজ সকালে সেই সাহেবই এসেছিল আমার কাছে। কত দাম দিতে চেয়েছিল আপনাকে? 5 লাখ। কচ্ছপের হাড়ের দাম 5 লাখ? শুরু করেছিল 100 টাকা থেকে। অন্য কেউ হলে দিয়ে দিত, কিন্তু আমি যে ওর মধ্যে গুপ্তধনের খবর পেয়ে গিয়েছিলাম, তাই 100 কেন, 1 কোটি দিলেও হাড় হাতছাড়া করব না বলেছিলাম। সাহেব তখন বেশ বেশ বলে মোলায়েম হেসে চলে গেল। তার একটু পর থেকে দেখলাম বাড়ি পাহারা দিচ্ছে কয়েকটা ছোকরা। চিনে পাড়ারই ছোকরা, কিন্তু কেউই ভালো নয়। আমি আর দেরি করিনি। আমাকে তখনই ফোন করেছিলেন। নম্বর পেলেন কোথায়? টেলিফোন গাইডে। প্রেমচাঁদ তো আপনার বন্ধু। প্রেমচাঁদ? কোন প্রেমচাঁদ? ডিটেকটিভ এজেন্সির প্রেমচাঁদ মালহোত্রা? হ্যাঁ বাবু, আগে ওকে ফোন করেছিলাম। উনি তো দিল্লিতে বসেন। অফিস ম্যানেজার হাড় নিয়ে মাথা ঘামাতে চাইল না, আপনার সঙ্গে কথা বলতে বলল। আর বলল আপনি বলে দিলে প্রেমচাঁদ কেসটা টেক অফ করবে। বটে বটে। সাহেব তাহলে ফেউ লাগিয়েছে আপনার পেছনে। ফেউয়ের চোখ এড়িয়ে এখানে এলেন কি করে? আবার সাদা হাসি হাসলেন কলকুজো বুড়ো। চিনেপাড়ার গলিঘুচি কাশির গলিঘুচিকেও হার মানায়। এর রান্নাঘর, এর কলতলা, ওর ছাদ দিয়ে বেরিয়ে পড়া যায়। ইন্দ্রনাথ এবার বলল, আচ্ছা চিংলি সাহেব, আপনার এই পাচন খাওয়ার যদি ইচ্ছে হয়, ফর্মুলা কোথায় পাবো? পাবেন না বাবু। এই ফর্মুলা প্রায় 100 বছরের পুরানো কাঠের ফলকে খোদাই করা।
আমার ঠাকুরদা এনেছিলেন পিকিং থেকে। ড্রাগন হারের আবিষ্কারটা ঘটে যে বছরে, তার কয়েক বছর পরই। আপনার চোখ দেখে মনে হচ্ছে সে কাহিনী আপনি জানেন না। জানতে চান? রাত প্রায় 11টা। ট্যাক্সি যখন ছেড়ে দিয়েছি মৃগাঙ্ক বাবুর গাড়ি করে না হয় বাড়ি ফেরা যাবে, তার আগে ইতিহাসটা বলিনি। 1899 সালে পিকিং এর এক ডাক্তার ম্যালেরিয়া সারানোর জন্য একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন। ফ্যামিলির কর্তা প্রেসক্রিপশন অনুযায়ী গাছগাছরা আর ড্রাগন হার কিনে এনেছিলেন। তার নাম ওয়াং আয়ুং। হাড়ে গুঁড়ো করতে গিয়ে তার খটকা লাগলো, কেননা ড্রাগন হার বলে তাকে যা গছানো হয়েছে তা তো একটা কচ্ছপের খোলা, ফেটে ফুটে চৌচির, অজস্র পিক্টোগ্রাম আঁকা। ছবির মানে বোঝার শিক্ষাও তার ছিল। কিছুটা মানে বুঝে তার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। ফার্মাসিস্টের দোকান থেকে সমস্ত হাড় তিনি কিনে নিয়েছিলেন, রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছিলেন, আর তাই জানতে পেরেছিলেন হাড়গুলোর বয়স 3400 বছর, সাং রাজবংশের আমলে। ওয়াং আইয়ুং তাই নিয়ে বইও লেখেন। সে বই আছে আমার কাছে। তাতে উনি দেখিয়ে দিয়েছিলেন সাং রাজবংশ কিংবদন্তি নয়, সত্যিই ছিল চীন দেশের প্রথম শিক্ষিত রাজবংশ। পৃথিবীর আদিমতম লিখন পদ্ধতি চালু হয়েছিল সেই সময়, যা এখনো মরে যায়নি, টিকে রয়েছে। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম চিংলির কাহিনী। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছাড়িয়ে গেছে। টেবিল ল্যাম্পের নরম আলো বুড়ো চিনেকে যেন মনে হচ্ছে কয়েক হাজার বছর আগেকার মানুষ। ঘরের বাকি অংশ প্রায় অন্ধকার, বাইরে নিঝুম রাত। ভেজানো দরজার সামনে এক ঠেয়ে দৈত্যের মতো জ্বলছে ঘেরাটোপ দেওয়া একটা নীল বাতি। দম নিয়ে ঘাড় ঝুঁকিয়ে একই রকম থামা থামা গলায় আবার বলে গেলেন, ওয়াং আইয়ুং এর আবিষ্কার টনক নড়িয়ে ছাড়ে চীনের পণ্ডিতদের। ড্রাগন হার খোঁজার হিড়িক শুরু হয় তখন থেকে। উত্তর চীনের নানা অঞ্চল ঘুরে বের করা হয় রাশি রাশি ড্রাগন হার। কোনো হাড়ই ড্রাগনের নয়, কোনোটা কচ্ছপের, কোনোটা গরু বা মোষের কাঁধের চ্যাটলা হাড়। ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে গরম করা হতো বলেই এত ফেটে ফুটে যেত। তারপর গায়ে খোদাই করা হতো ছবি। 1928 সালে চীনের সরকার আইন করে বেধড়ক খোঁড়াখুড়ি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু খোঁড়াখুড়ি আজও চলছে। শুধু একটা গর্তেই পাওয়া গেছে 17,000 ড্রাগন হাড়। কথাটা বলেই ফের সশব্দে নসি নিল ইন্দ্রনাথ। ফের চমকে উঠে ঠিক 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 করে উঠল দেওয়ালে টিকটিকিটাও। আর যেন বিষম ধাক্কা খেয়ে কোলগুজো বিদ্ধ লি সোজা হয়ে বসল। তারপর জিজ্ঞাসা করল, আপনি জানেন বাবু? জানি। সাংরাজ বংশের সবশেষের রাজধানীর খবরও রাখি। মাটির তলা থেকে পাওয়া গেছে 92 ফুট লম্বা রাজপ্রাসাদ। প্রাসাদের পাশেই কারখানা বাড়ি, সেখানে তৈরি হতো পাথরের যন্ত্রপাতি। হাড়ের ফলা বসানো তীর, কারুকাজ করা ব্রোঞ্জের বাসনপত্র। পাওয়া গেছে পাথরের ভিতের ওপর তৈরি ইটের বাড়ি আর মন্দির, কাঠের থামের ওপরে ধরা ছাদ, পোর্সিলেনের মূর্তি, চাকাওয়ালা গাড়ি আর রাশি রাশি নরকঙ্কাল। পাতাল ঘরে থেমে থেমে বলল চিংলি, গণহত্যার রেওয়াজ ছিল রাজবংশে। কারিগরদের জ্যান্ত পুঁতে ফেলা হতো বাড়ির দেওয়ালে, জানেন তো? জানি লি সাহেব, তাও জানি। কিন্তু আপনি কি জানেন এত জিনিস থাকতে লেখবার জন্য কেন হাড় বেছে নেওয়া হয়েছিল? কেন এমন অস্বাভাবিকভাবে প্রতিটা হাড় ফেটে ফুটে থাকতো? আর কেনই বা পিক্টোগ্রাম আঁকা হতো ফাটা চিরগুলোর গা ঘেঁষে? খসখসে বুড়ো চিংলি এখন যেন পাথরের মূর্তি। ভুর জঙ্গলে শুধু প্রবল আন্দোলন চলছে, কাঁপছে হাতের আঙুলগুলো। ইন্দ্রনাথ বলল, জানেন জানেন, তাও জানেন। ভবিষ্যৎবাণী করার জন্য হাড় বেছে নিয়েছিল ভবিষ্যৎ দ্রষ্টারা। ব্রোঞ্জের শলাকা তাতিয়ে হাড়ের গায়ে চেপে ধরা হতো,
হাড় ফেটে যেত, চিরগুলো চেহারা দেখে ভবিষ্যৎ বক্তা বলে যেত কি ঘটবে। প্রশ্নটা আগে লেখা হতো হাড়ের গায়ে, ব্রোঞ্জের শলাকা টিপে ধরা হতো তার পাশে, জবাব ফুটে উঠত ফাটাফুটোর মধ্যে, যার মানে উদ্ধার করার ক্ষমতা ছিল শুধু জাদুকর পুরুষ ঠাকুরদেরই। ঠিক তো, তাই কি না? চিংলির মুখে আর কথা নেই। চোখ দুটোর আশ্চর্য সেই আলো কিন্তু আরো জোরালো হয়েছে। চোখের গহনে যেন একজোড়া পিদিম জ্বলছে। ইন্দ্রনাথ বলে গেল শক্ত গলায়, রাজা হয়তো লিখলেন, এ যুদ্ধে জিতব কি? জাদুকর পুরুষ শুধু হাঁ বা না লিখে হার ফেরত পাঠাতো রাজাকে। হাজার হাজার বছর ধরে এইভাবে ভবিষ্যৎবাণী দেশের লোক আর রাজবংশ নিজেদের চালিয়ে নিয়ে গেছে। এরই নাম ড্রাগন হাড়। লি সাহেব, আজ আপনি এই হাড়ের মধ্যে পেয়েছেন গুপ্তধনের নকশা। কোথায় সেই গুপ্তধন তা কি বলবেন? না। চিংলির নাভিমূল থেকে যেন উঠে এলো ছোট্ট এই জবাবটা। ভারী মিষ্টি হাসলো ইন্দ্রনাথ। কিন্তু আমি যে জানি লি সাহেব, চীনের উত্তরে হোনার নামে একটা অঞ্চল আছে না? আধুনিক চীনের লোক যখন মন্দির ভাঙতে শুরু করে তখন একটা মন্দির একেবারে মিশে গিয়েছিল মাটির মধ্যে। কিন্তু বেশ কয়েক বছর ধরে গুজব শোনা যাচ্ছিল সাং রাজবংশের গুপ্ত কোষাগার ছিল সেই মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ঠিকানাটাই কেবল পাওয়া যাচ্ছিল না। কথাগুলো বলে দম নিল ইন্দ্রনাথ। চিংলির চোখে চোখে চেয়ে ছুড়ে দিল শেষ কথাটা। আপনার এই ড্রাগন হাড়ে রয়েছে সেই ঠিকানাটা, তাই তো? এত ন্যাকামি করার কি দরকার ছিল? এই প্রথম চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুনলাম চিংলিকে। গুপ্তধনের নকশা জানতে পেরেছি বলেই তো আপনার কাছে আমি এসেছি। লি সাহেব। অকস্মাৎ যেন আকাশে বাজ ফেটে ফেটে পড়ে ইন্দ্রনাথের গলার মধ্যে। আর তঞ্চকতা করবেন না। ফেউ আপনার পেছনে লেগেছে ঠিকই, কিন্তু সে ফেউ চায় চীনের মঙ্গল। কি বলতে চান? আস্তে আস্তে উঠে দাঁড়ায় চিংলি। এখন আর তাকে কোলগুজো মনে হচ্ছে না। এতক্ষণ যেন ইচ্ছে করে বেটে সেজেছিল, এখন দেখলাম দিব্যি লম্বা লোমশ ভুরুর জঙ্গল প্যাগোডার চেহারা নিয়েছে। ইন্দ্রনাথ নস্যির ডিবের দিকে হাত বাড়িয়ে আচমকা বা হাত দিয়ে পাঞ্জাবির তলা থেকে টেনে বের করলো ওর অতি প্রিয় নিকশ কালো রিভলভারটাকে। ট্রিগারে আঙুল রেখে নলচের মুখ চিংলির দিকে ফিরিয়ে বলল বাজের মতো কড়া গলায়, ফটাফট সর্দার, আজ আপনার খেল খতম। আসুন আপনারা। আমাকে একদম হতভম্ব করে দিয়ে ভেজানো দরজা ঠেলে প্রথমে ঢুকলো জয়ন্ত, আমাদের পুলিশ বন্ধু। তার পেছনে একজন তালঢ্যাঙ্গা সাহেব, মুখে বিরাট হাসি। তার পেছনে প্রেমচাঁদ মালহোত্রা, পৃথিবীজোড়া ডিটেকটিভ এজেন্সির কর্ণধার, প্রিয়নাথের প্রাণ বন্ধু। ইন্দ্রনাথ আর নস্যি নেয়নি, ডান হাত দিয়ে সোজা দেখিয়ে বলল, আপনারা লাইন দিয়ে বসে পড়ুন। লি সাহেব, আপনি দয়া করে বসুন, পা টনটন করবে, বয়স তো কম হলো না। আপনার গল্প অনেক সত্যি আছে, মিথ্যে একটাও নেই, কিন্তু একটা কথা আপনি চেপে গেছেন। মৃগাঙ্ক অনেকক্ষণ ধরে অবাক হয়ে আপনার চোখ দেখছে, কিন্তু আমি অবাক হইনি। আপনার চোখের মধ্যে যেন আলো জ্বলছে। এই আলো আপনার আধ্যাত্মিক শক্তি, যে শক্তি ছিল নস্ট্রাডামুসের। পেতলের তেপায়ের ওপর জলের পাত্র রেখে গভীর রাতে সেদিকে চেয়ে ২-৩ হাজার বছর পরের ভবিষ্যৎ তিনি যেন দেখতে পেতেন। নেপোলিয়ন, হিটলারের কথা উনি বলে গিয়েছিলেন। এই দুজনকে বলেছিলেন অ্যান্টিক্রাইস্ট। তৃতীয় অ্যান্টিক্রাইস্টের কথাও তিনি বলেছিলেন। হেয়ালি ছড়ায় ব্যাখ্যা যা দাঁড়িয়েছে, তাতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য এই শতকের শেষের দিকে চীন দেশ থেকে আবির্ভূত হবে থার্ড অ্যান্টিক্রাইস্ট। লি সাহেব, আপনার এই ড্রাগন হাড়ে রয়েছে সেই একই ইঙ্গিত, আর রয়েছে বিশাল এক ধনভাণ্ডারের সন্ধান, যা কাজে লাগবে তৃতীয় অ্যান্টিক্রাইস্টে।
নস্ট্রাডামুসের যে ছড়াগুলো পাওয়া যায়নি, কে জানে তাদের মধ্যে গুপ্তধনের কথা বলা হয়েছিল কিনা, কিন্তু আপনি তা জেনেছিলেন। আপনি পেট চালাতেন বেআইনি বাজি ধরার ওপর ভবিষ্যৎবাণী করে। আপনি ছিলেন এই গোলমেলে কাজের মধ্যে। ও কি মাথা ঘুরছে নাকি আপনার? চিংলির মাথা ঝুঁকে পড়েছিল বুকের মধ্যে, জোরে নিঃশ্বাস নিচ্ছিল, চোখের পাতা বোঝা। স্ট্রোক হয়ে গেল নাকি? প্রেমচাঁদ উঠে দাঁড়িয়ে বলল, ইন্দ্রনাথ, থাক, এখন থাক। থাক তাহলে। ট্রান্স শুরু হয়েছে মনে হচ্ছে, ঘোর এসেছে। লি সাহেব, লি সাহেব, শুনতে পাচ্ছেন? ঘর ঘর গলায় বললেন বুড়োলি। শুনছি। কি দেখছেন? বাক্স বাক্স সোনা, হিরে। আর কি দেখছেন? থার্ড অ্যান্টিক্রাইস্ট। কিরকম দেখতে? ভয়ঙ্কর। কোন দেশের লোক? ঝুঁকে পড়া চিংড়ির মাথার ওপর ঝুঁকে প্রশ্নটা করেছিল ইন্দ্রনাথ। তার জবাবটা যে আসবে এইভাবে তা কল্পনাও করিনি। আচমকা দুপা গুটিয়ে এনে সবেগে ইন্দ্রনাথের পেটে পদাঘাত করলো চিংড়ি। একটা হাত তার আগে এগিয়ে গিয়েছিল ইন্দ্রনাথের হাতের রিভলভারের দিকে, আর খুলে গেছিল দু চোখের পাতা। সে চোখে ঘোরে থাকার আভাস লেশমাত্র ছিল না। ইন্দ্রনাথের ব্যায়ামপটু বডির ভোজবাজিও দেখা গেল সেই মুহূর্তে। সময় হলে ও যেন চিতাবাঘের মতোই ক্ষিপ্র হয়ে যায়, তাই চোখের সামনে দিয়ে বুঝি বিদ্যুৎ ঝলসে গেল। জোড়া পায়ে লাথি পেটে লাগার আগেই একটু সরে গিয়ে ডান হাতের এক রদ্দায় চিংড়িকে মাটিতে শুইয়ে দিল ইন্দ্রনাথ। সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, এত অবাক হোস না। সকালে ফোন করেছিলেন বুড়ো আমাকে দিয়ে ফেউ এর নামধাম জানার জন্য। এই সাহেব হলো নিলামদার, চীন দেশ থেকে ওকে পাঠানো হয়েছে নিলাম হেঁকে সমস্ত ড্রাগন হার উঠিয়ে নিয়ে যাবার জন্য, থার্ড অ্যান্টিক্রাইস্ট আর গুপ্তধনের গুজবের অবসান ঘটানোর জন্য। কিন্তু চিংলি তা জানতেন না, চোরের মন বোচকারের দিকেই থাকে। তিনি ভেবেছিলেন ওদের এই সর্বনেশে খেলার আড্ডাখানার সন্ধানের পেছনে ফেউ লেগেছে। ড্রাগন হার যদি হাতছাড়া হয়ে যায় সেই ভয়ে দৌড়ে এসেছিলেন আমার কাছে। আমি মিউমিউ করে বললাম, কিন্তু তুই জানলি কি করে এত ব্যাপার? সকালে ফোন পেয়ে গ্র্যান্ডে ফোন করে সব্বি এই সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। আমি তো জানি আমেরিকার এই বিখ্যাত নিলামদার কলকাতায় এসেছেন ভালো ছবি নিলামে চড়িয়ে বিদেশে বিক্রি করার জন্য। তাই সন্দেহ হয়েছিল উড়ানো দুষ্প্রাপ্য হার কিনতে চায়নি। তাই জয়ন্তকে নিয়ে গিয়ে চেপে ধরতেই উনি বললেন সমস্ত ড্রাগন হার কেনার বায়না দিয়েছে চীন দেশেরই এক সংস্থা। প্রেমচাঁদ তারপরেই ফোন করে বলে দিল্লি অফিসে হানা দিয়ে সে জেনেছে কলকাতার আড্ডার সর্দার এক বুড়ো চিনেম্যান। তারপর একটু পড়াশোনা করলাম, বাকিটা নাটক করে গেলাম। জয়ন্ত, ডেরাটা কি পেয়েছিস? হ্যাঁ, জয়ন্ত বলল। ছিমছাম একতলা বাড়ির ছাদে বাগান, পাতাল ঘরে এয়ার কন্ডিশনিং, আর 19 লক্ষ টাকা নগদ, রঙিন টিভি, ওয়াকি টকি, কর্ডলেস টেলিফোন, বোমা আর একটা পেতলের তেপায়া। ভবিষ্যৎবাণীর যন্তর মিউজিয়ামে রেখে দিস, এই বলে হাই তুলল ইন্দ্রনাথ। আমি কিন্তু অনেক রাত পর্যন্ত ইন্দ্রনাথকে ঘুমোতে দিইনি সেদিন, নিজেও বাড়ি ফিরিনি। উত্তেজনায় চোখ থেকে ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্য, সেদিন ইন্দ্রনাথের চোখে যেন বেশি ঘুম জড়ো হয়েছিল। হাই তুলতে তুলতে আমার প্রশ্নগুলোর জবাব দিয়েছিল এইভাবে, ইন্দ্র, তুই কি গণৎকার? না তো, কেন? তাহলে কি করে জানলি চিংলি ভবিষ্যৎ দেখতে পারেন? অপরাধ মহলে খবর রাখি বলেই জানি অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন চিনেম্যান নাকি বড় বড় প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, এমনকি রেসের কোন ঘোড়া জিতবে তাও বলে দিচ্ছেন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা থেকে আরম্ভ করে উপসাগরের যুদ্ধে কে জিতবে, কে ভারতের প্রধানমন্ত্রী হবে,
বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, কলকাতার এসব অনেক ব্যাপার নিয়ে লাখ লাখ টাকার অদ্ভুত বাজি চালু হয়েছে। মদত দিচ্ছে এক চীনে বুড়ো। বুড়োর ফোন পেয়ে তাই তো টনক নড়েছিল। আগে হ্যাঁ। সাহেব কি করে জানলেন বুড়োর কাছে ম্যাজিক হার আছে? ম্যাজিক হার? ভালো বলেছিস। কলকাতার একটা জায়গাতেই ড্রাগন হার বস্তা করে আনা হয়েছিল 1120 সালে চিনেপাড়ায়। পুরনো চিনেপাড়া ভেঙে যাওয়ায় বস্তা চলে যায় নতুন চিনেপাড়ায়, বাইপাসের ধারে। খবরটা সাহেবকে আগেই দিয়েছিল সন্ধানী লোকেরা। কিন্তু প্রমাণ ছাড়াই বুড়োকে চার্জ করে গেলি কেন? ধাক্কা দিয়ে মনের ভিতর আলগা করে দিয়ে পেটের কথা বের করার জন্য। কথায় কি না হয়, ভালো মানুষকে পাগল করা যায়, পাগলকে সুস্থ করা যায়। গোপন ডেরার খবর জয়ন্ত কি করে পেল? পুলিশকে প্রাইভেট এজেন্সি সাহায্য করে প্রেমচাঁদ। পৃথিবীর নানা জায়গার শাখা অফিস রয়েছে ওর। দেশে দেশে বিভিন্ন বিষয়ের খবর ওর চাইতে বেশি আর কেউ রাখে না। ওর চর জানতো ওদের আড্ডা কোথায়, তাই চিংলি ওদের অফিসে যেতেই আমার কাছে ভিড়িয়ে দিয়েছিল। দিয়েই আমাকে ফোন করে জানিয়েছিল। সঙ্গে সঙ্গে। ও, তারপরে তুই জাল পেতেছিলি? হ্যাঁ। এই বলেই হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল ইন্দ্রনাথ রুদ্র। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।